এই পার্টে আমরা শুনবো হচ্ছে যে আব্বার বিয়ের গল্প। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। কারণ ওই সময় হচ্ছে মানে ওই সময়কার বিয়ের কি বাস্তবতা ছিল সেটা শুনবো। সো আব্বা যদি বলেন যে আপনার বিয়ের গল্প কোত্থেকে শুরু হওয়া, কিভাবে হচ্ছে যে এটা হওয়া? তো আমি বৈবাহিক জীবনের প্রারম্ভে আমি পিছনে চলে যাই। সেটা হলো আমি যখন পাবনা জামিয়া আশরাফিয়ায় হেদায়েতুন্নূতে পড়ালেখা করি। আর ওই সময় ঠিক আমার এক বন্ধু মাদ্রাসায় গিয়ে আমার আকস্মিকভাবে একটা সংবাদ দিচ্ছে, বলছে, আব্দুর রহিম, আমি তোমার বিয়ে ঠিক করেছি। ওকে। তা আমি ভাবলাম যে বিয়ে ঠিক করেছিস মানে? তখন বলতেছে কি আপনার যে বন্ধুর নাম যদি যদি মানে এখানে উল্লেখ করেন। যে আপনার বন্ধুর নাম যদি এখানে আমার উল্লেখ করেন। বন্ধু আব্দুস সুবহান, আচ্ছা, আচ্ছা, আব্দুস সোবহান, হ্যাঁ। আমার শৈশবের সাথী এবং লেখাপড়ার সাথী। আমার যখন বলতেছে যে বিয়ে ঠিক করেছি, আমি কি ব্যাপার, আমি পড়ালেখা করি, তুই বিয়ে ঠিক করলি মানে? কলো হ, বড় হুজুরের মেয়ে, অর্থাৎ বড় হুজুর তিনি আমার উস্তাদ, উনি আচ্ছা। বড় হুজুর নামে পরিচিত, কুমিল্লার হুজুর। তা আমি আবার ওকে বলতেছি উস্তাদের ব্যাপারে এরকম ফাউল কথা বলতে হয় না, কারণ এই সমস্ত আজবাতে কথা বলা যাবে না। তখন ওরা আমি ধমক দিই। ও বলতেছে যে আসলে আমি এরকমই বুঝেছি যে হ্যাঁ, আমি যখন উস্তাদের মেয়ের কথা বলবো তোর বিশ্বাস হবে না। হ্যাঁ, তা আমার আসলে বিশ্বাস হয়ও নাই। হ্যাঁ। তখন পরে কিরে কসম কাটলো যে আসলে আমি ফাও কথা বলতেছি না, বাস্তব কথা, আমার কথাগুলো শোনো। তখন আমি বললাম যে বিয়ের সূত্রপাত কিভাবে শুরু হলো? তখন বলতেছে অর্থাৎ আমার উস্তাদকে আমরা বড় হুজুর বলতাম। ওই আমার বন্ধু বলতেছে বড় হুজুরের এক বন্ধু নাম বক্কার খান টিকুরি বাড়ি। হুম। তো বক্কার খান বলতেছি যে চাচা মেয়ে আব্দুর রহিম বিয়ে দেবো, পাত্রী দেখে দেন। তখন বক্কার খান বলতেছে যে আরে বিয়ে কোথায় দিবে, তুমি তোমার বন্ধু বলো, যদি বিয়ে করে বড় হাফেজের মেয়ে আছে আমি বিয়ে দিয়ে দিই। তখন সুমান বলতেছে, আমি বললাম যে হুজুর কি দিবেনি? তখন বকর খানকে না দেয় আমি বলবো না, রহিম কি বিয়ে করবি নি? তখন সুমান, আব্দুল সুমান আমার বন্ধু বন্ধু ও বলতেছে কি, আমি তখন বললাম যে আরে ও বিয়ে না করে আমি সেটা দেখবো না। ওই দুইজনের ভিতরে হয় প্রতিযোগিতা এবং কথা কাটাকাটি। পরিশেষে ব্যয় হলো যে তুমি রহিমের কাছে সংবাদ নিয়ে যাও, যদি রাজি হয় আমরা কথা বলি। তো আমার কাছে এক বললো, তখন পরে আমার বিশেষ হলো যে কথাটা আসলে এভাবে হয়ে গেছে, কি করা লাগবে, আজকেই যাওয়া লাগবে। তখন আমি মাঝাতে থেকে ছুটি নিয়ে ঈশার নামাজের পর আমি এবং আব্দুস সোবহান দুইজনই টিকুরি যাই। আমার বক্কার খানকে ডেকে নিয়ে এই তিনজন মিলে কথা আলোচনায় আসি একটা আম গাছের নিচে। ওই সময় আমি দেখতেছি মানে ফুটফুটে জ্যোৎস্নার আলো, আম গাছের নিচ দিয়ে আলোগুলা নাচতেছে। আমরা এই আধারে অন্ধকারে আবার কিছুটা আলো, কথা শুরু হলো। তখন বকরখাল বলতেছে যে হ্যাঁ, আমি বড় হাফেজ সাহেবের সাথে আলোচনা করেছি, তুমি যদি বিয়ে করো তাহলে তোমার উস্তাদ দেবে, এখন এই ব্যাপারে তোমার অভিমত কি? আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে যেহেতু উস্তাদের মেয়ে, আমার এখানে বলার কিছুই নাই, উনি যদি বিয়ে শাদী দেন আমার কোনো কথা নেই। এই কথার পর ওই দিনের আলোচনা শেষ হয়ে গেল। পরবর্তীতে একদিন হঠাৎ আমাকে বকর খান, অর্থাৎ আমার উস্তাদ শ্বশুর, ওনার বন্ধু আমাকে ডেকে বললেন যে তুমি তো মেয়ে দেখো নাই, বিয়ে শাদী করতে হলে মেয়ে দেখা দরকার। তাই আমি বলছি আমি এখন পড়ালেখা করতেছি, তো ছুটিও পাবো না। বলতেছে হুজুর যায় ছুটি নিয়ে দিবে, তোমার যাওয়া লাগবে, কারণ তুমি মেয়ে দেখো নাই, পরে সমস্যা দেখা দিবে। তাই আমি বললাম যে উস্তাদের মেয়ে বিয়ে করবো, এ মেয়ে দেখা লাগবে না, কালো থাক ফসা থাক সুন্দর অসুন্দর যাই হোক, আমি এইভাবে আলহামদুলিল্লাহ রাজি আছি, যদি হুজুর রাজি থাকে আমার উস্তাদ। আচ্ছা, আচ্ছা, আমার আমার একটা এখানে কোশ্চেন। মানে এটা কি হচ্ছে যে এরকম ছিল যে আপনি আগের থেকে টাচ পাইছিলেন যে না মেয়ে সুন্দরী আছে, এখন না, সো যা হওয়ার ও হইল? ও এইখানে একটা ব্যাপার স্যাপার আছে। আমি আমার আমার ইচ্ছে ছিল যে আমার উস্তাদের পরিবার সম্পর্কে আমি জানতাম যে ওনারা সম্ভ্রান্ত পরিবার এবং সেই পরিবারের সন্তানরাও সুন্দর। কারণ আমি আমার উস্তাদের দুইজন ছেলে দেখেছি সুন্দর। এতে আমার মনোভাব না যে ছেলেরা যেহেতু সুন্দর মেয়েও সুন্দর হয় স্বাভাবিক। এরপর আমার ফ্রেন্ড ছিল যে হাফিজ শাহাবুদ্দিন, ওর তো সম্পর্কে মামাতো বোন, আমি ওর থেকে গোপনে জেনেছি যে যেহেতু আমার উস্তাদের মেয়ে হলো তোমার
মামাতো বোন, তুমি কি একটু বলতে পারো কেমন? তখন আমাকে বলছে যে দেখা লাগবে না, অত্যন্ত সুন্দরী। আমি তখন না দেখেই দেখলাম যে এইবার আমি রাজি হয়ে যাই। তার মানে আপনি না দেখলেও খোঁজ খবর খোঁজ খবর নিছেন। আমার হয়ে গেছে আচ্ছা, একবারে। ওকে। পরে মোটামুটি যাই হোক আমি না দেখেই রাজি হলাম। এখানে একটা মানে বিশাল বিশাল উম, এই বিয়ে হওয়ার মাঝে একটা আমাদের বাধা ছিল। বাধাটা কি? আমার শ্বশুর আমাকে ভালোবাসে, বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন। বাড়িতে গিয়ে যখন আমার শাশুড়ির কাছে প্রস্তাব দেয়, তখন তো শাশুড়ি হন নাই। আমার শাশুড়ি বলতে না, এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমার মেয়েকে 400 কিলো দূরে বিয়ে দেওয়া যাবে না, এই দেশে কি তার রিজিক নেই? তারপরেও আমার শ্বশুর আমাদেরকে নিয়ে যেতে চাইলেন। তখন আমরা আমাদের 3 বন্ধু, আমার শ্বশুরের 3 বন্ধু, এই মোট 6 জন মিলে আমরা রওনা হয়ে গেলাম। 3টা ফেরি পার হতে হয় তখন, আরিচা, মেঘনা, দাউদকান্দি, এই 3টা ফেরি পার হয়ে রাত 1টার ফজরে রওনা হইলাম। রাত 1টার সময় যায় আমি সেই কুমিল্লা গ্রাম বান্দোয়াইনে যাই পৌঁছলাম। এই পৌঁছার ভিতরে কিন্তু আবার অনেক ঘটনা। কি, আমরা যাচ্ছি তখন রাত 12টা বাজে, লাকসাম থেকে খিলাতে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দিক দিয়ে আবার কিন্তু রাস্তার নিচে রাস্তার কালপাটের নিচে আবার কয়েক ডাকাত বসে রয়েছে। সব ডাকাত গুলো উঠে আসলো আমাদের সামনে। আমার বন্ধু হাফিজ শাহাবুদ্দিন, যিনি ছিলেন আমার শ্বশুরের ভাগনা, তো উনি সালাম মারি দিলেন, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। ডাকাত বিন্দু দেখলো যে এ তো দেখতেছি তবলিকের লোক, গাট্টি বুঝতে সালাম দিয়েছে, এ তো এর কাছে ডাকাতি করে পাবোই বাকি। তখন ওই চোরগুলা ডাকাত গুলো আবার ওই ব্রিজের নিচে ঢুকে গেল। তখন আমরা আল্লাহ আল্লাহ করতে করতে আসলাম, আল্লাহ এই সালাম কত বড় যে একটা দোয়া, এই ডাকাতকেও সালাম দিয়ে আমরা মানে অর্থনৈতিক একটা সেভ, বা সে যদি আমাদের ওরা যদি আঘাত করতো সেখান থেকে আমরা কিন্তু সেভ পেয়ে গেলাম। যাক, আমরা আসতেছি, আস্তে আস্তে পথ হারা হয়ে এক বাড়ির ভিতরে ঢুকলাম। এক বুড়া দেখি নাকটাকে ঘুম পাড়তেছে। আমরা আওয়াজ দিলাম যে চাচা নিয়ে ওঠেন, আমরা পথ ভুলে আপনার বাড়িতে এসেছি, গ্রাম বান্দোয়ানি যাবো, ওঠেন, ভয় নাই আপনার, আমরা ডাকাত না, ওঠে না ভয় করে, যেহেতু রাত 12টা বাজে। যেই গ্রাম বান্দোয়ানির কথা বলছে, আরে বান্দোয়ান ওনারা তো আমার আত্মীয় স্বজন। তো ঠিক আছে ঠিক আছে, আমি দেখা দিচ্ছি। তখন উনি বাড়ির পিছন দিয়ে রাস্তা দেখা যায়, সোজা চলে যান, ওই যে দেখা যায় গ্রাম বান্ধব, ওইটা মোল্লা বাড়ি যান। যাইতে না যাইতে পথের মধ্যে দেখি যে রাত 12টার সময় খেসারি চুরি করতেছে। এইটা দেখি আমরা তো আবার এক ডাকাতির হাতে নিয়ে আসি গেছিলাম, আবার দেখি সামনে হাসি কাশি রয়েছে। ভাই, ডাকাতির সাথে দেখা হইলো, চোরের সাথে দেখা হইলো, মাঝখান দিয়ে যাচ্ছে আমরা ভালো মানুষের বাড়ি, উস্তাদের বাড়ি। যাক, আমরা গেলাম। সেখানে আর একটা মানে পিকুলার টাইপের ঘটনা, সেটা আমরা খেতে বসছি। তা আমার শ্বশুরের বন্ধু জিজ্ঞেস করতেছে, হাবিব সাহেব ডাউল খেতে দিছেন, কিসের ডাউল তো বোঝা যাচ্ছে না, খেসারি মসুর কালাই কিছুই ধরতে পারতেছি না। তখন আমার শ্বশুর মস্কারি করে বলতেছে, এই ডাউল মানে ঘরের চাল আছে না, ঘরের চালের উপরে এই গাছ লাগানো হয়। তা আমার শ্বশুরই বন্ধু মানে খিলখিল করে হাসি দিল, ঘরের চালের উপরে গাছ লাগান? হাবিব সাহেব অবাক কথা বলেন, কিভাবে এই ঘরের চালের উপরে গাছ লাগানো যায়? সহজে কয় না, তো মস্কারি করে বলতেছে, দেখেন আপনারা তো আসলে কালের ডাউল খান, মসুরির ডাউল খান, খেসারি ডাউল খান, এ তো মাটিতে হয়, আরে চালের উপরে লাগাই বোঝেননি? সিম গাছ লাগাইছে, ওই গাছ তুলেছি চালের উপরে, ওইখান থেকে সিমের বিচি আইনে আমরা ঢেকিতে কুটে পাট দিয়ে গুঁড়া করে এই ডাউল তৈরি করছি। কি যে বলবো, আমরা ক্ষুধার্ত ছিলাম, বের হয়েছি ফজরে, পরের দিন রাত 12টা 1:30টার দিকে বাসায় পৌঁছেছি, অত্যন্ত ক্ষুধা, আর ওই সিমের ডাউল দিয়ে এত স্বাদ যা আজকেও আমরা ভুলতে পারিনি। আমার বৈবাহিক জীবন চলতেছে প্রায় 30 বছর, এখনো মনে পড়ে সেই ঘরের উপরে গাছ লাগাইছে, সেই গাছের ডাউল, এই ডাউলটা, এটা আসলে একটা আনন্দদায়ক কথা। যাক, আলহামদুলিল্লাহ, আমরা ওখানে আমরা খাওয়া দাওয়া করে ঘুমালাম। সকালবেলা কথা উঠলো যে মেয়ে দেখানো যায় কিনা, কিন্তু আমার শাশুড়ি কখনো কোনো মতেই রাজি না। তার মেয়ে সুন্দরী, তারা সম্ভ্রান্ত পরিবার, আমি একটা গরিব ফ্যামিলির ছেলে, আমার কিছু নাই, হয়তো বা এরকম মনে করি আমার শাশুড়ি রাজি হয় না। শ্বশুর আমার আচার আচরণে, আমার জ্ঞানে, আমার মেধা দেখে
সব দিক দিয়ে আমার শ্বশুর আমাকে যাচাই বাছাই করে দেখছে ছেলেটা সৎ, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন, এই জন্য উনি আমার সাথে বিয়ে দিয়ে সম্মতি জ্ঞাপন করে। আমার শাশুড়ি আমার সম্পর্কে জানতেন না, উনি রাজি হননি, তখন আমার মেয়ে দেখান নেই। যাক, আমরা চলে আসলাম মেয়ে না দেখে। পরবর্তীতে আমার মেজ ভাই জনাব রজব আলী খান আমার উস্তাদকে প্রস্তাব দেয় যে ভাই তো বড় হয়ে গেল, হাফেজ মানুষ, ওর বিয়ে আমরা কিভাবে দেখবো, একটু আপনি তাকে বিয়ের ব্যবস্থা করেন। তখন আমার শ্বশুরের একটু মায়া লাগলো যে ওরা এতদিন ছেলে বিয়ে দেয় নাই, আমারও তো মেয়ের বিয়ে হয় নাই, ঠিক আছে বিয়ে দেওয়া যাবে। মনস্থির করলো এবং সে পুনরায় বাড়ি গিয়ে রাত 10টার দিকে আমার শাশুড়ির কাছে কথা উঠালো যে আমি বলে আসছি হাফেজ আব্দুর রহিমের সাথে বিয়ে দেব। আমার শাশুড়ি যেন মাথার উপরে বজ্র ভেঙে পড়ল যে হঠাৎ করে একই কথা, এবং কথা প্রসঙ্গে আমার শাশুড়ি বলছেও আমি দোয়া তাবিজ লেখা জানি না, মনে হয় রহিম ওর শ্বশুরকে ওই দোয়া তাবিজ করেছে, এই জন্য রহিমের প্রতি পাগল। আমার শাশুড়ি তখনও রাজি হয়নি। তারপরেও আমার শ্বশুর কিন্তু শাশুড়ির কথা মানে নাই। পরে একটা চিঠি লিখছে আমার চাচা বড়বাবু, আমার ছোট চাচা, যেহেতু আমার আব্বা ছিলেন না, আমার ছোট চাচার তিনি সাংবাদিক ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন, মরহুম আব্দুল হামিদ খান। আমার ছোট চাচার কাছে চিঠি লিখলেন আমরা যদি বিয়ে করি তাহলে আমরা এই চিঠির জবাব দিয়ে তারিখ দিয়ে যেন আমরা পাঠা দিই। চিঠি আসার পরে এই দেখেন চিঠিটা আসার সময়ও আমার শাশুড়ি কি করেছে দেখেন, প্রথমে তো রাজি নাই, আমার শ্বশুর বলছে যে এই চিঠিটা ইনভ্লাবে আটকাই দাও। ইনভ্লাবে আটকাই দিতে গিয়ে আমার শাশুড়ি একটা চিঠি লিখেছে। তখন আমার যিনি বর্তমান সম্বন্ধী মৌলানা সাইফুল্লাহ, তার কাছে লিখেছে যে সাইফুল তুমি রহিমকে বোঝাবা, এক দেশের মেয়ে আর এক দেশের ছেলে, এদের বনিবনদ হবে কি হবে না, যে বেতন পাও যাতায়াতের মধ্যে টাকা পয়সা সব ফুড়ে যাবে, এই বিষয়টা নিয়ে যেন রহিম ভাবে, এরপরে যেন বিয়েতে মনস্থির করে সে বিয়ে করবে কি করবে না। যাই হোক, আমি পিএনকে বলে রাখছিলাম যে এই চিঠিটা যেন কারো হাতে না পারে, একটা চিঠি আসবে আমরা জানতাম আগে। তো চিঠিটা আসার কথা আমার এক সিনিয়র বন্ধু আজিজুল হক, বাড়ি ওই দেড় সরকারের ভাইস্তে জনাবারের ছেলে। তো চিঠিটা আমি আবার যিনি পিয়ন ছিলেন উনি আমার আপন ফুফাতো ভাই, আমি ফুফাতো ভাইকে বললাম যে ভাই কুমিল্লা থেকে যদি কোনো চিঠি আসে আমার নামে বা আজিজলের নামে, চিঠিটা যেন আমার হাতে পড়ে। যাই, চিঠিটা আমার হাতে পড়লো, আমি খুলেই দেখতেছি কি শাশুড়ির চিঠির কথার ভাষা যেন আমি বিয়ে না করি, এবং না করলে তিনি খুশি হন। এই চিঠিটা পড়ার পর আমার কিন্তু একটু জেদ হয়ে গেল যে আমি একবার দেখতে গেলাম, তখনও সে দেখতে দিল না। আবার আমার শ্বশুর ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আমার ওমর রাজুলে সিনু আবি চাচা বাপের মতো, বাপ নাই চাচার কাছে চিঠি লিখেছে আমার শ্বশুর, সেই চিঠির ভিতরেও আবার শাশুড়ি আমার মনে হয় কি ক্রিমিনালই করছে বিয়ে না দেওয়ার খেয়ালে। যাই হোক, আমার তখন একটা জেদ বাড়লো যে এই চিঠিটা আর আমার সম্বন্ধে এখানে আছে, ওকে দেবো না, পড়াবো না। তাও যাই হোক, আমি পড়ে টড়ে দিছি। সাইফুল ভাই আমাকে জিজ্ঞেস করলো যে চিঠি কি সবই পড়ছেন, আমি জি পড়ছেন, আচ্ছা ঠিক আছে। আর উনি কোনো কথা বলে নাই। আমি তখন আমার অভিভাবক হিসেবে আমার ছোট ভগ্নিপতি এসআই দারগা আব্দুল হক এবং আমার বোন শামসুন্নাহ জোহরা, ওনারা চাকরি করতেন রাজশাহী, আমি সেখানে নিয়ে যাই, চিঠিটা পড়ে দেখাই। তখন চিঠির ভাষায় আমার বোন মন্তব্য পেশ করলো যে জামাইকে আদর করে শাশুড়ি, আর এখানে দেখতেছি শাশুড়ি রাজি নাই, প্রথমেও রাজি ছিল না, এরপরে তোর শ্বশুরের চিঠির ভিতরে আবার এই কথা ভাষা দিয়ে চিঠি লিখছে, তো তোর বিয়ে করার দরকার নাই, কারণ তোর শাশুড়ি তো আদর করবি না, বিয়ে করিস না। তখন আমি বললাম যে আপা শোনেন, শাশুড়ি রাজি নাই এই জন্যই তো বিয়ে করা লাগবে, কারণ আমি বিয়ে করলে জলি পড়ে মরবে, এখন সে জলি পড়ে মরুক, আমি ওনাকে খুশি করবো কেন, বিয়ে না করলে তুমি খুশি হয়ে গেল, বিজয় অর্জন করলো। আমার শ্বশুরের মনোভাবনার সাথে তো আমার মিল হলো না। তখন কয় বুঝেছি তোর মন ওই দিক চলে গেছে, ঠিক আছে। তখন আমি বললাম যে যেহেতু আমার উস্তাদ পাবনাতে থাকে, আমি শ্বশুরের জামাই শাশুড়ির জামাই হব না, এই বিয়ে করবো, এইভাবে মনস্থির ঠিক করলাম। তখন আমার দুলা ভাইরা আব্বা হচ্ছে, আমার হলো এখানে একটা কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে যে শাশুড়ি বারবার আপনাকে হলো রিজেক্ট করে দিচ্ছে বা চাচ্ছে যেন বিয়ে না হয়,
এর তো কারণে। তো তো আপনার রাগটা তো মানে হয়তো ছিল এমন যে এই লোকের মেয়েকে আমি বিয়ে করব না, তো উল্টা না একেই আমি বিয়ে করব, মানে এই লোকের মেয়েকে বিয়ে করব, মানে এইটা কেন হইলো? এইটা হওয়ার কারণ হলো কি, যে আমি প্রথমে দেখতে গেছি, তখন দেখতে দেয় নাই, এটা মনে একটা রাগ আছেই। আবার আমার শ্বশুর পূর্ণ রাজি, সেখানে চিঠির ভাষায় বোঝাচ্ছে যেন আমি বিয়ে না করি। আমি দেখতেছি যে আমি যদি বিয়ে করি তা আমার শাশুড়ি জ্বলে পুড়ে মরবে, কষ্ট পাবে। তখন আর মনে হলো যে আমি বিয়ে করবো, ওনার কষ্ট লাগুক, পরে ওনার কষ্ট আমি যেভাবে পারি মেকআপ দেবো। এই জন্য আমি একটু জেদ করলাম। যাই হোক, পরিশেষে আমার বোনও রাজি হয়ে গেল, ডেট হয়ে গেল, আমরা বিয়েতে যাচ্ছি। তখন তেলের দাম ছিল 60 টাকা লিটার ডিজেল। আচ্ছা, এই বিয়েটা কয় সালে ছিল? এই বিয়েটা ছিল 1986 সালে সম্ভবত। আচ্ছা। তো 86 কি 87, যাই হোক, আমরা ভারত থেকে একটা নতুন গাড়ি আসলো, মিনি কোস্টার নামে, 32 সিটের গাড়ি। এই গাড়িটা আমরা ভাড়া করলাম। শ্বশুরের পক্ষ থেকে ভাড়া দিবে অর্ধেক, আমরা অর্ধেক, মোট 2800 টাকা গাড়িটা ভাড়া হইলো। আমার ভাগে 1400, আর শ্বশুরের ভাগে 1400। যাই হোক, আমরা উপরে একটা খাসি নেওয়া হইলো, শ্বশুরের বন্ধু গেল, আমার বন্ধুরা গিয়ে আমরা মোটামুটি আমার বোন, ভাগ্নে, ভগ্নিপতি, ভাই, এই সব মিলে আমরা প্রায় 25 থেকে 28 জন মানুষ আমরা চলে গেলাম একদম কুমিল্লার সেই বান্দোয়ান মোল্লাবাড়িতে। তো যাওয়ার দিনে বৃষ্টি। আমার মা বলতো যেই বিয়ে বৃষ্টি হয় সেই বিয়ে রহমতের। আর বিয়ে যার হয় আমরা শুনেছি তার নাকি হাসি থাকে না। তবে আমি বাস্তব, আমার বিয়ের দিন জ্বর আসতে শুরু করলো, চিন্তায় বুঝতেছি চিন্তা জ্বর। তারপরে আপনার আমার দেশে তো বড়ে গোসল করে দেয়, আমি মাঝাই লেখাপড়া করেছি, আমার গোসল করে নিনি। তারপরে আমার বন্ধু, আমার এক দোস্ত, আমার চেয়ারম্যান, আমার চাস্তো ভাই তরিকুল আলম নীলু, ওনার পুকুরে নিয়ে যায়, আমার বন্ধুরা আমার গোসল করা দিয়ে। কোনো মেয়ে মানুষ এই সমস্ত গোসলে টাচ করতে পারেনি, যেহেতু আমরা আল্লাহ রসুলকে ভয় করি। গোসল হইলো, আমরা রওনা হইলাম ভোরে, যাই মাগরিবের পর আমার শ্বশুর বাড়ি আমরা পৌঁছলাম। যাওয়ার পথে অনেক ইতিহাস, সংক্ষেপে বলছি, 3টা ফেরি পার হইলাম, অনেক কষ্ট, রাস্তার ভিতরে আমরা নাস্তা করলাম, আর আমাদের জন্য রান্না বান্না করে রেডি ছিল আমার শ্বশুর। আমরা গিয়ে মাগরিবের পর্যায়ে পৌঁছলাম, রিমঝিম বৃষ্টি, খাওয়া দাওয়া করে আমরা সেখানে থাকি। পরের দিন দুপুর 12টায় বিয়ে হয়। তো এই মাশাল্লাহ, বিয়ে হওয়ার সময় দেখলাম ওই দেশের একটা জিনিস আমার ভালো লাগলো, ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা আহলান সাহালান মারহাবান, ওই দেশের গান আছে, এবং গানের জবাব দিতে আমি তো বুকা, আমি ওই গানগুলার জবাব দিতে পারি না, তারা হাসি, এবং আমাকে প্রশ্ন করে করে প্রশ্ন জবাব দিতে না পারলেই টাকা দেওয়া লাগে। আমি অনেক টাকা দিছি ভাই, বাবা, আর বলা যায় না, কারণ আমার ছোট ছোট শালিকারা ছিল, আমার প্রশ্ন করে। আব্বার কি একটু মনে আছে কত টাকা দিছে ভালো মানে? আমি সেই সময় মনে করো যে তাও না হলে 1000-1200, এই ছোট্ট ছোট্ট মানুষ আমাকে ঠকায় ঠকায় টাকা দিতে। কি টাইপের কোশ্চেন ছিল, কয়েকটা মনে আছে? ওই আমার প্রশ্নগুলো মনে নাই, ওই দেশের গানগুলান আছে, গানে গানে মুখরিত বাচ্চা বাচ্চা মানুষেরা, এবং আমাকে 3টা রুম পার করে ওই বরকনে একসাথ করবে। দাদি শাশুড়ি বেঁচে ছিলেন, ওইখানে নিয়ে যাচ্ছেন। তে প্রথম ঘরে না, আমি জবাব না দিতে পারলে যাইতে দেবে না, আমার তখন একটা জরিমানা ধরলে এত টাকা দিলাম। দেখলাম যে অপমান হওয়া যায় না, পরের রুমে যাই আবার গান শুরু করলো, গান শুরু করে ওই আমি আবার গান গায়ে গায়ে জবাব দেওয়া লাগে। আমি যেহেতু পাবনার ছেলে, কুমিল্লার ভাষার কথা আমি ভালো বুঝি না, যেই দেশের মানুষ পানিরে হানি করে, বুঝেন না? বালা আসেননি, বালা আসেনি তাও বুঝতেছি না। পরে ওই দেশের ভাষা মনে করেন এরকম, বুঝবো কিভাবে? আপনি কতক্ষণ আইছেন, বালা আসেননি, হতে হাইতে কাল লগে, এইসব ভাষা আমি বুঝি না, জবাব দিতে পারি। ভাই আমি 3 জায়গায় ঠকে অনেক টাকা দিছি, অসুবিধা নেই, তারপরে আমি আনন্দ পাই। আমরা শেষ কামরার ভিতরে যেখানে হাতে সোফা দেয়, আমার দাদি শাশুড়ি তখন বেঁচে ছিলেন। তো চিনি নিয়ে আসলেন, চিনি একটু আমার মুখে উঠাই দিল, তারপরে শরীফের আম্মার মুখে উঠা দিল। তো দিয়ে ঘড়ি একটা দিল আমাকে, সিকো ভাইয়ের ঘড়ি, সেই সময় দিয়ে আমাদেরকে দোয়া খায়ের করে বিদায় করে দিল।
তবে দোয়ার সময় দেখতেছি আমার শাশুড়ি আম্মা যান খুবই কান্নাকাটি করতেছে, কান্নায় ভেঙে পড়ছেন, কান্নায় ভেঙে পড়ছেন। আর কান্নারই কথা যেহেতু ওই যে ফিরে যায় সেই কথায় অনেক দূর দেখে একবার দেখতে গেলাম, দেখতে দিল না, যে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে ৪০০ কিলো দূরে বিয়ে দেবো না। এইসব কথা মনে হচ্ছিল, আমি বুঝতেছি, যার জন্যই কাঁদতেছে না। আমি তখন শাশুড়ি আম্মাকে বললাম যে, "আম্মা কাঁদবেন না, ধৈর্য ধরেন। বিয়ে শাদী এগুলো আল্লাহ তাআলার লিখন। যার যেখানে লেখা আছে তার সেখানে কোনো না কোনোভাবে হয়েই যাবে। আপনার মেয়ে আমাদের বাসায় গেলে ফিরে আসলে জিজ্ঞেস করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দেখেন সে ভালো জবাবই দিবে যে, 'না আমি ভালোই ছিলাম, ভালোই আছি।' যাক এইভাবে আমি নতুন জামাই, যদিও কথা কওয়া যায় না, সেই সময় তো জামাইরা মুখে রুমাল নিয়ে থাকতো। তা আমি আবার একটু শাশুড়ির মায়ায় পড়ে কথা বললাম। যাক, বিয়েতে আমরা গেলাম আগের দিন ফজরে, যাই উঠলাম সন্ধ্যার পরে। সারা রাত থেকে বিয়ে পড়ানো হলো দুপুর ১২টায়। ওইখান থেকে আবার রওনা হয়ে গেলাম আসার পথে। তখন ফেরি ছিল, এক গাড়ি এক ফেরির এরকম নির্দিষ্ট ছিল। তো আমরা দেখলাম যে এমন একটা সময় আমরা এখন গেলেও ঘাটে বসে থাকা লাগবে। তখন সেই সময় চিড়িয়াখানায় গেলাম। তখন আমাদের সাথে ছিল নীলুর চেয়ারম্যান, বললে যে এইভাবে আমরা তাহলে এই ফাঁক দিয়ে চিড়িয়াখানায় যাই। তা আমরা নতুন বউ নিয়ে চিড়িয়াখানা দেখার একটা আনন্দ, নতুন বউর সাথে আর এক আনন্দ। আর আমরা আসতেছি শাহজালাল ফেরি। সেই শাহজালাল ফেরিতে তো তখনও সময় হয় নাই। যাক, চিড়িয়াখানা বাঘ ভাল্লুক অনেক কিছুই দেখে মনোরম পরিবেশে বেশ আনন্দই ভোগ করলাম এটা কি সকলে ঢাকা মিলে। চিড়িয়াখানা? ঢাকার চিড়িয়াখানা। আচ্ছা, আচ্ছা। যেটা মিরপুরে। হ্যাঁ, মিরপুর ঢাকা চিড়িয়াখানা। ওইখান থেকে আবার আমরা ঘাটে আসি। ঘাটে আসার পরে মাশাআল্লাহ সকলেই যথাযথভাবে ফেরিতে উঠে যাই। তো ফেরির ভিতরে গাড়ি থাকে। আমরা গাড়ি থেকে বের হয়ে কেউ ফেরির নিচের তলায়, দোতলায়, কেউ বা উপরের তলায় আমরা হাওয়া বাতাস খাই। তো এই শ্বশুরবাড়ি থেকে আমরা রওনা হইলাম ১২টায়। বাড়ি এসে পৌঁছলাম পরের দিন ফজরের নামাজের সময়। এত দূর ছিল। তো আমি দূরকে দূর মনে করি নাই। যেহেতু আমি আমার উস্তাদের মেয়ে বিয়ে করেছি বলে আমি জীবন সার্থক ধন্য মনে করেছি। আর সকলের ভাগ্যে হয় না ওস্তাদের মেয়ে বিয়ে শাদী করা। এটাও আমি মনে করি ভাগ্যের বিষয়। তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং ওইখান থেকে বাড়িতে আসলাম। আসার পরে আমাদের দাম্পত্য জীবনের শুরু। বাড়িতে আসার পর আমি এই দূর থেকে বিয়ে করে নিয়ে আসলাম। তখন আমার ছোট বোন আমাকে মানে একটু কৌতুক করে বলতেছে, "কি হাফেজ, এ বউ কি আগেই পছন্দ ছিল নাকি? এত সুন্দর মেয়ে, এই দূরে কোনোদিন যাওয়ানি, দেখানি, বউ তো খুব ভালোই হয়েছে, বিদেশি মেয়ের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে বিদেশি।" হুম। এটা বলারও কারণ ছিল, কারণ এত ফর্সা ছিল যে গায়ে এই চামড়ার নিচ থেকে যে রগে রক্ত যাতায়াত করতে দেখা যেত, এত সুন্দর। তো আমার মনে হয় এই সুন্দর বউ পাওয়ার পিছনে আমার মায়ের দোয়া। আমি ফিরে যাই সেই ছোটবেলার ছাত্র জীবনের কথা। আমার এক বন্ধু হাফেজ আইয়ুব আমার আম্মাকে বলতেছে, "চাচিমা, আপনার ছেলে হাফেজে বিয়ে দেবেন না?" আমার মা বুঝে না বুঝে বলতে, "হ্যাঁ বিয়ে দেবো।" বলে, "বউ কেমন নেবেন?" তখন আমার আম্মা লাইটের আলো, বাল্বের দিকে হাত উঠে বলতেছে, "আমি বউ নেবো এই বাল্বের আলোর মতো।" তখন আমার বন্ধু মস্করা করে বলতেছে, "হ্যাঁ আপনি কালো মানুষ, আর বউ নেবেন, বেটার বউ নেবেন সুন্দর, সুন্দর বেটার বউ এসে তো এই কালো শাশুড়ি তো পছন্দ করবে না, আচরণও ভালো করবে না হয়তোবা।" যার কারণেই সে বলতেছিল, "না না না না, আপনার সাথে মিল করে নিতে হলে কালো বউ নেওয়া দরকার।" তখন আমার আম্মা ওই বন্ধুকে বলেছে যে, "না, এক জমানায় ছিল কালো মেয়েদের কদর।" তো তিনি একটা প্রবাদ কথাও বললেন, "কালা কাদেরের মাটি, তার ৫ মাস ৬ মাস হাঁটি।" আমি তখন আমার আম্মাকে বললাম যে, "আম্মা এই কথা বলতেছেন, ঘটনা কি? আমার আব্বা তো খুব সুন্দর। আসলে কালো না নেওয়ার কথা এই জন্যই বলতেছে। আমার আব্বা সুন্দর, আপনি কালো, আমরাও কালো হয়েছি।"
কয় যে কালোর তখন দাম ছিল, আমার আব্বা বিয়ে দিবি না তোর বাপের সাথে? তো তোর বাপের ঘটক আমার বাপের উঠানের মাটি রাখিছিল না, প্রতিদিন যায় বসে থাকতো। তখন আমার আব্বা একটা, অর্থাৎ আমার নানা তখন একটা ফোন করলো যে 16 দান দিলে আমার মেয়ে বিয়ে দেবো। তখন আমার আম্মা ওই কালো কালো নেগ্রো আফ্রিকান মানুষের মতো, এত কালো কিন্তু মানান কোনো ছিল এবং মন ভালো ছিল। তো এই 16টা দান, মাথার সারি থেকে নিয়ে পা পর্যন্ত 16টা দান দিছিল। দুল, নাকফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, পায়ের নুপুর, ঝুমুর যা লাগে এইভাবে 16টা দান দিয়েই আমার আব্বারাও ধনী ছিলেন, আমার আম্মাকে বিয়ে করে নিয়ে আসে। তখন মেয়েদের দামও ছিল খুব। আর আমার আম্মা খুব সাদা প্রকৃতির মানুষ ছিল। ওই পান খাওয়ার সময় যদি আমার আম্মা বলতেন যে আম্মা একটু খড় দেন তাহলে না লাল হবে না, বলতে যে না 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 খড় খাওয়া লাগবে না, যার মন ভালো পান খেলে এমনি লাল হয়ে যায়। তে আমার এই আম্মার কথা আমার ভালো বুঝে আসতো না, তারপরে পান খাইতাম খড় ছাড়াই, দেখি যে না লালই হয়। আমার আম্মাও খড় ছাড়া পান খেলে আমার আম্মারও লাল হয়, বোঝা গেল আম্মার মনও ভালো। আম্মার ছেলে আমি আমু খড় ছাড়া পান খায় লালই হয়, তো মনে হচ্ছে আমিও ভালো। বিয়ে করে নিয়ে আসার পরে সব বউ দেখতে আসলো। হ্যাঁ। দেখতে আসার পরেই তো বউ দেখে মুগ্ধ, আনন্দে উল্লাসে মানুষ মেতে উঠলো। এবং কেউ কেউ ভাবতেছিল মনে হয় এই মেয়ে অত দূর থেকে বিয়ে করার পিছনে এর বেতন কম, এই কি আগে থেকেই কোনো পরিচয় ছিল কিনা, এরকম ভাবতে লাগলো। এবং আমার বোনও আমাকে একসময় বললো যে এই মেয়ে তুই আগে থেকে চিনতি কিনা, দেখেছিস কিনা? আদৌ আমি দেখি নাই, বিয়ে করার আগে আদৌ আমি দেখি নাই এবং কোনোদিন কথাও হয়নি। এটাই বাস্তব, কারণ তখন টেলিফোন, মোবাইল এই সমস্ত বিষয় ছিল না। একটা চিঠি পোস্ট করলে যাইতে লাগতো 1 মাস সময়, এগুলোর কোনো ব্যবস্থাপনা ছিল না। তো মার্শাল্লাহ আমার আম্মা যে এই যে আমার ওই ফিরে যাই ওই আমার ছাত্র ভাইয়ের কাছে, যখন আমার আম্মাকে বললেন যে বউ কেমন নেবে, তখন আমার আম্মা বলেছিলেন যে এই বাতির আলোর মতো, অর্থাৎ বাল্বের আলো যেরকম সাদা এরকম। তা আমি মনে মনে বলছিলাম আমি আল্লাহ আমার আম্মার আশার জন্য পুরো হয়ে যায়। তো পরে দেখা যায় যে আমার কাছে মনে হতো যে সেই আলোর থেকেও সুন্দর চেহারা ছিল, এত ভালো লাগতো। মার্শাল্লাহ তার আমি যতদিন আমরা ছিলাম কোনো সময় এরকম তার যেরকম দেখতে সুন্দর তার আচার আচরণও সুন্দর মাশাআল্লাহ। এবং তার পেট থেকে যে কয়জন সন্তান এদের আসছে সকলেই সুন্দর, সুন্দর মনের। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন এটা আমার সুখের জীবন এবং আমি এতে ধন্য।